আজকের মুভির গল্পটি আপনাকে কাঁদাতে বাধ্য করবে, কারণ আজকের মুভির গল্পের ভিলেন আর কেউ নয়, নিজের বাবা। হ্যাঁ বন্ধুরা, নিজের বাবাই যখন নিজের চরম শত্রু, তখন আপনি যাবেন কোথায়? আর সেটা কেন? কারণ তার সন্তান দেখতে কালো। হ্যাঁ, গায়ের কালো রং দেখেই এক অহংকারী রাজবংশের বাবা নিজের আপন ছেলেকে দেখতে পারতেন না, এবং এই দুঃখে সেই ছেলেটি পানিতে ডুবে আত্মহত্যা করে। কিন্তু তার যে বড় সন্তান, যাকে সে নিজের ছেলে মনে করে, সে কি আসলেই তার নিজের আপন সন্তান? এই মুভিতে রয়েছে অনেক বড় কিছু টুইস্ট, যা আপনার মনও খারাপ করবে, আবার আপনাকে চমকেও দেবে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের মুভির এক্সপ্লেইন। একটি রাজকীয় রাজপ্রাসাদ, আর সেই প্রাসাদের ভেতর এক ছোট ছেলে দাঁড়িয়ে দেখছে পরিবারের পুরনো একটা ছবি। ছেলেটির চোখে মুখে গভীর বিষাদ, কারণ সে মনে করে এই রাজপরিবার তাকে কখনো নিজের বলে স্বীকারই করেনি। কিন্তু হঠাৎ করেই ঘরের মেঝে থেকে অশুভ কিছু কাছের শেকড় বের হয়ে আসে এবং ছেলেটিকে পেঁচিয়ে ধরে মাটির দিকে টেনে নিয়ে যেতে থাকে। ছেলেটি বাঁচার জন্য আকুল হয়ে চিৎকার করতে থাকে, কিন্তু শেকড়গুলো তাকে নির্দয়ভাবে টেনে নিয়ে অদৃশ্য হয়ে যায়। প্রকৃতপক্ষে এটি ছিল ভুবনম নামের রাজবংশের লোকের দুঃস্বপ্ন। ভীতিজনক স্বপ্নটি দেখে ঘামে ভেজা শরীর ঘুম থেকে উঠতেই সে আবারও বিড়বিড় করতে থাকে যে তাকে সেই একটিমাত্র প্রশ্নের উত্তর পেতেই হবে। আর এই বলতে বলতেই সে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে। বাড়ির কাজের মেয়ে যখন সকালে চা নিয়ে আসে, তখন ভুবনমকে এভাবে বেহুশ অবস্থায় পড়ে থাকতে দেখে সে দ্রুত হাসপাতালে ফোন করে। খবর পেয়ে ছুটে আসেন ডক্টর আচার্য, যিনি পেশায় চিকিৎসক হওয়ার পাশাপাশি ভুবনমের সবচেয়ে কাছের বন্ধু। ডক্টর আচার্যকে আমরা দেখতে পাই এক অদ্ভুত চরিত্র হিসাবে। হাসপাতালে এক মৃত্যু পথযাত্রী রোগীকে তিনি মিষ্টি এসে বানিয়ে বানিয়ে বলেন যে তিনি আরও বহু বছর বেঁচে থাকবেন। নার্স যখন তাকে জিজ্ঞেস করে যে কেন তিনি রোগীটিকে এই মিথ্যা আশ্বাস দিলেন, তখন আচার্য সহজ ভাষায় জানান যে জীবনের শেষ মুহূর্তগুলোতে তিনি সেই মানুষটিকে শান্তিতে মরতে দিতে চান। তার এই মিথ্যাটুকু বলা জরুরি ছিল। ঠিক তখনই আচার্য ভুবনমের অসুস্থতার খবর পান এবং দ্রুত তার রাজপ্রাসাদের দিকে রওনা হন। পথে গাড়িতে বসেই ভুবনমের বড় ছেলে লাবনার সাথে কথা হয় ডাক্তার আচার্যের। ডাক্তার জানান ভুবনমের বয়স প্রায় 50 বছর, কিন্তু তার অতিরিক্ত মদ্যপানের কারণে লিভার প্রায় পুরোটাই নষ্ট হয়ে গেছে। এত খারাপ শারীরিক অবস্থার পরেও তিনি কিভাবে এখনো বেঁচে আছেন তা চিকিৎসা বিজ্ঞানের কাছেও এক বড় বিস্ময়। প্রাসাদে পৌঁছে ডাক্তার আচার্য দেখতে পান ভুবনমের স্ত্রী রেণুকাকে। পরিবারের লোকেরা জানায় রেণুকা দীর্ঘদিন ধরে নিজের ঘরের দরজা বন্ধ করে থাকেন, কখনো বাইরে বের হন না। আচার্য ভুবনমের ঘরে যান এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন, কিন্তু ভুবনম রেগে উঠে বলে তার কোনো মানসিক সমস্যা নেই। তার জিদ একটাই, তাকে জানতে হবে যে তার দ্বিতীয় ছেলেটি কি সত্যি তার নিজের রক্তের সন্তান ছিল নাকি ছিল না। এখানেই প্রকাশ পায় এক গভীর পারিবারিক সমস্যার। ভুবনমের বড় ছেলে লাবনা, তার চেহারার ছাপ পেলেও তাদের দ্বিতীয় ছেলে কাসাম্মার চেহারা ভুবনম বা তার পরিবারের কারো সাথেই মিলত না। কাসাম্মা দেখতে ছিল একদমই আলাদা, আর এই এক কারণেই ভুবনম তার স্ত্রী রেণুকাকে সন্দেহ করতে শুরু করেছিল। এমনকি সূচনায় দুঃস্বপ্নে শিকড়ে আটকে যাওয়া সেই ছেলেটি আর কেউ নয়, ভুবনমের সেই দ্বিতীয় ছেলে কাসাম্মাই ছিল। ভুবনমের একটাই চাওয়া ডিএনএ টেস্ট করে সত্যিটা সামনে আনা, কিন্তু ডাক্তার আচার্য তাকে মানা করে বলেন শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে ডিএনএ টেস্ট করানো উচিত হবে না, এতে পরিবারের মান সম্মান ধূলিসাৎ হবে। এই কথায় ভুবনম প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ডাক্তার আচার্যকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। প্রেসার থেকে বের হওয়ার সময় আচার্য রেণুকার সাথে দেখা করতে চাইলে রেণুকা ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় এবং কোনো কথা বলে না। নিচে নেমে আচার্য যখন লাবনার সাথে কথা বলেন, তখন লাবনা জানায় যে বাবার এমন নরকতুল্য অবস্থা সে আর সহ্য করতে পারছে না, তাই সে ঘর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আচার্য তাকে বোঝায় সে যদি বাবার সাথে ভালোবেসে কথা বলে তবে হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু লাবনা বলে তার বাবা যতক্ষণ না সেই একটি প্রশ্নের উত্তর পাচ্ছে ততক্ষণ তিনি শান্ত হবেন না। ঘরের ভেতর থেকে ভুবনম তাদের এইসব কথা শুনে ফেলে এবং আবারও চিৎকার করে বলতে থাকে যে কাসাম্মা কখনোই তার সন্তান হতেই পারে না। এরপর গল্প আমাদের নিয়ে যায় 25 বছর পেছনের এক ফ্ল্যাশব্যাগে। তখন ভুবনম ছিল এক বেপরোয়া প্লে বয়, বিভিন্ন শহরে ঘুরে বেড়ানো আর মেয়েদের সাথে ফ্লার্ট করাই ছিল তার কাজ। সেই সময় আচার্য তার কাছে গিয়ে খবর দেয় যে ভুবনমের বাবার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। বাবার শেষ ইচ্ছে ভুবনম যেন বিয়ে করে রাজ পরিবারের এক যোগ্য ওয়ারিশ এনে দেয়, কিন্তু তরুণ ভুবনম পরিষ্কার জানিয়ে দেয় সে বাবাকে দেখতে প্রাসাদে যাবে ঠিকই, কিন্তু বাবার মন রাখার জন্য সে বিয়ে কখনোই করবে না। গল্প আবারও বর্তমানে ফিরে আসে। ভুবনম যখন বাথরুমে গোসল করছিল, তখন বাড়ির কাজের মেয়ে তার পুত্রবধূকে কাজ শেখানোর জন্য ঘরে নিয়ে আসে। ভুবনমের অদ্ভুত এবং হিংস্র ব্যবহারের কথা ভেবে তারা দুজন দ্রুত ঘর পরিষ্কার করার চেষ্টা করে, কারণ ভুবনমকে তারা ভীষণ ভয় পেত। এই সুযোগে ভুবনম চুপি চুপি তার মৃত দ্বিতীয় ছেলে কাসাম্মার পুরনো ঘরের চাবি নিয়ে ভেতরে ঢোকে, যাতে সন্দেহ প্রমাণের কোনো তথ্য খুঁজে পাওয়া যায়। ঘরে তল্লাশি চালানোর সময় হঠাৎ ভুবনম দেখতে পায় রেণুকা তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে। যেহেতু রেণুকা বহু বছর ধরে ঘর থেকে বেরিয়ে হয় না,
ভুবনম ভেবে নেয় এটি হয়তো তার চোখের ভুল বা কোনো বিভ্রম। সে নিজেকে পরখ করে নিশ্চিত হতে চায় যে রেণুকা সত্যি সেখানে দাঁড়িয়ে আছে নাকি সে পাগল হয়ে গেছে। ঠিক তখনই দৃশ্যপট আবারও পেছনের ফ্ল্যাশব্যাকে চলে যায়। রাজপ্রাসাদে অসুস্থ বাবাকে দেখতে ফেরার পথে প্রথমবার তরুণ ভুবনমের সাথে রেণুকার দেখা হয়েছিল। শুরুতে না চেনার কারণে রেণুকা ভুবনমের গাড়িতে উঠতে রাজি হয়নি, কিন্তু ভুবনম যখন নিজের পরিচয় দেয় তখন রেণুকা জানায় যে সে রাজবাড়ির অসুস্থ মালিকের সেবার জন্যই সেখানে যাচ্ছে। তারা দুজনে একসাথে প্রাসাদে পৌঁছায়। ভুবনম তার বাবাকে শয্যাশায়ী দেখতে পায়। শৈশবে বাবা তাকে অপরিসীম স্নেহ দিয়ে বড় করেছিলেন, তাই বাবার এই অবস্থা দেখে ভুবনম ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে। রেণুকা বৃদ্ধের ব্লাড প্রেশার মেপে বলে শরীর এত খারাপ হওয়া সত্ত্বেও তিনি যেন কোনো গভীর চিন্তায় ডুবে আছেন। শহরে আধুনিক জীবনে অভ্যস্ত ভুবনম যখন রাজবাড়ির ভৃত্যদের কাছে ব্ল্যাক কফি চায় তখন তারা বুঝতে না পেরে থতমত খেয়ে যায়। রেণুকা তখন ভৃত্যদের ব্ল্যাক কফি বানানোর সঠিক নিয়ম শিখিয়ে দেয় এবং জানায় সে রাজাবাড়িতে আরও কিছুদিন থাকবে যাতে অসুস্থ বৃদ্ধের সঠিক যত্ন নেওয়া যায়। এক ফাঁকে ডাক্তার আচার্য ভুবনমকে একটি পুরনো দুঃখজনক ঘটনার কথা বলে। আচার্য জানায় কিছু মাস আগে তাদের চেনা এক লোক মারা গেছেন। সেই লোকের খুব ইচ্ছা ছিল একটি পৌত্র বা নাতির মুখ দেখার, কিন্তু তার পুত্রবধূর পর তিনটি মেয়ে সন্তান হয় সে রেগে গিয়ে পুত্রবধূকে মানসিকভাবে নির্যাতন করত। অবশেষে অপরাধবোধ ও হতাশা থেকে সেই লোকটি আত্মহত্যা করে। এই কথা শুনে ভুবনম অবাক হয়ে বলে এই যুগেও মানুষের মন মানসিকতা এতটা পিছিয়ে রয়েছে। আচার্য ঠান্ডা গলায় উত্তর দেয় এমন কুসংস্কার ও প্রাচীন চিন্তা শুধু পুরনো আমলেই সীমাবদ্ধ নেই, আজও সমাজ জুড়ে এই বিষ ছড়িয়ে আছে। রেণুকা দুজনের জন্য কফি নিয়ে আসে। ভুবনমের হাতের তালুর রেখা দেখে সে মন্তব্য করে অতিরিক্ত ধূমপানের কারণে তার আয়ু অনেক কমে গেছে। যদি সে এখনই সিগারেট না ছাড়ে তবে তার অকাল মৃত্যু নিশ্চিত। ভুবনম হেসে উড়িয়ে দিয়ে বলে তার আয়ু রেখা ছোট হতে পারে কিন্তু তা অত্যন্ত গভীর, তাই সে বাকিদের মতো ভয় পেয়ে না বেঁচে জীবনকে পূর্ণভাবে উপভোগ করতে চায়। তবে ভুবনম ও রেণুকার মধ্যে এভাবে সহজ কথাবার্তা এবং গড়ে ওঠা বন্ধুত্ব আচার্যের একদমই পছন্দ হচ্ছিল না। তাদের সামাজিক পদমর্যাদা ও পারিবারিক ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ আলাদা ছিল। আচার্যের মনে হতো রেণুকার নিজের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত, তাই আচার্য কড়া ভাষায় রেণুকাকে ধমক দিয়ে বলে তাকে এখন শুধু রোগীর সেবা শুশ্রূষা করার জন্য আনা হয়েছে, রাজবাড়ির মালিকের সাথে গল্প করার জন্য নয়। রেণুকা চুপচাপ ধমক সহ্য করে নেয়, কিন্তু মনে মনে ঠিক করে যে কাজটি তার সঠিক মনে হবে সে সেটাই করবে। কিছুদিন পর রাজপ্রাসাদের পুরনো জিনিসপত্র পরিষ্কার করার সময় রেণুকা গান গাইতে গাইতে একটি পুরনো অডিও ক্যাসেট খুঁজে পায় এবং তা প্লেয়ারে চালিয়ে দেয়। ক্যাসেট বাজতে ভুবনম ঘর থেকে ছুটে আসে এবং গভীরভাবে আবেগপ্রবণ হয়ে পড়ে। এটি ছিল সেই গান যা ভুবনমের বাবা প্রতিদিন শুনতেন। প্রকৃতপক্ষে ভুবনম যখন জন্ম নেয় তখনই তার মা মারা যান, আর ভুবনমের মা বেঁচে থাকতে এই গানটি গাইতেন। তাই বাবাকে স্মৃতির সাগরে ডুবিয়ে রাখা সেই গানটি শুনে ভুবনমের চোখে জল ভরে যায়। রেণুকার সরলতা, মায়াবী রূপ এবং নিষ্পাপ আচরণ ভুবনমের পাথরের মতো মনকে ধীরে ধীরে গলিয়ে ফেলে। রাজবাড়িতে বেশ কয়েকটি দামি ঘোড়া ছিল। একদিন রেণুকা একটা ঘোড়ায় চড়া জিদ ধরে। রাজবাড়ির খামার কর্মী তাকে বারবার বারণ করে বলে এই ঘোড়াগুলো অত্যন্ত চঞ্চল ও বিপজ্জনক, কিন্তু রেণুকা কারো কথা শোনে না। ঘোড়ায় উঠতে গিয়ে সেই সজোরে মাটিতে আছড়ে পড়ে এবং হাঁটুতে ব্যথা পায়। কর্মীটি বলে ওঠে আমি তো আগেই বারণ করেছিলাম, কিন্তু রেণুকা মলিন হেসে জবাব দেয় সাইকেল চালানো শিখতে গেলেও যেমন বারবার পড়ে যেতে হয়, ঘোড়সওয়ারি হতে গেলেও তেমনি আছাড় খেতে হয়, এটা তো শেখারই একটা অংশ। দূর থেকে ভুবনম এই দৃশ্যটি দেখছিল। রেণুকার এই অদম্য মানসিকতা দেখে ভুবনমের হৃদয়ে তার জন্য ভালোবাসার গভীর অনুভূতি তৈরি হয়। পরে যখন রেণুকা একা বসে নিজের ক্ষতে ওষুধ লাগাচ্ছিল, ভুবনম আড়াল থেকে মুগ্ধ চোখে তাকে দেখতে থাকে। দিন যেতে থাকে এবং তাদের বন্ধুত্ব আরো গভীর রূপ নেয়। একদিন দুজনে ঘোড়ায় চড়ে নদীর তীরে বেড়াতে যায়। রেণুকা কৌতুক করে জিজ্ঞাসা করে সে কি নদীতে নেমে গোসল করবে। ভুবনম সাথে সাথে আতকে উঠে বলে তার পানিকে ভীষণ ভয় করে, তাই সে কখনোই পানিতে পা দেয় না। রেণুকা হেসে বলে যার নাম রাও বাহাদুর, যার নাম মহাবীর, সে যদি পানি দেখে ভয় পায় তবে কেমন করে চলবে। ভুবনমও তার কথায় না হেসে পারে না। এরপর রেণুকা একটি ছোট ডিঙ্গি নৌকায় চড়ে নদীর ওপারে চলে যায়। ভুবনম দূর থেকে নদীর তীরে দাঁড়িয়ে রেণুকাকে দেখতে থাকে। তার ভেতরে অনুভূতি জেগে ওঠে। যেভাবে তার বাবা তার মাকে জীবন দিয়ে ভালোবাসতেন, সেও আজ রেণুকাকে ঠিক সেভাবেই ভালোবেসে ফেলেছে। মায়ের সেই পুরনো গান আর বাবার ভালোবাসার স্মৃতি তার মাথায় ঘুরতে থাকে। সে সিদ্ধান্ত নেয় সে যদি কাউকে বিয়ে করে তবে একমাত্র রেণুকাকেই করবে। একদিন রেণুকা ভুবনমকে তার অসুস্থ বাবার ঘরে নিয়ে গিয়ে এক অদ্ভুত ঘটনা দেখায়। সে দেখায় যে বার্ধক্যে শয্যাশয়ী বাবার হাত যখনই কোল থেকে নিচে নামিয়ে রাখা হয়, কিছুক্ষণের মধ্যেই অবচেতনভাবে তার হাতটি আবার উঠে এসে বুকের ওপর গিয়ে বসে। ভুবনম অবাক হয়ে এই দৃশ্য দেখে।
তখন রেণুকা রাজ পরিবারের পুরনো সব অয়েল পেন্টিং এবং ছবি ভুবনমকে দেখায়। সেখানে দেখা যায় ভুবনমের পূর্বপুরুষরা ঠিক একইভাবে বুকের ওপর হাত রেখে রাজকীয় ভঙ্গিতে পোজ দিয়ে দাঁড়িয়ে আছেন। রেণুকা রসিকতা করে বলে, মনে হয় এই অভ্যাসটি রাজ পরিবারের রক্ত ও জিন্সের মধ্যেই মিশে আছে। হয়তো বৃদ্ধ বয়সে ভুবনমও ঠিক এই একই কাজ করবে। এর কিছুদিন পরেই ভুবনমের বাবার মৃত্যু হয়। বাবার শেষকৃত্য শেষ হলে রেণুকা রাজবাড়ির কাজ শেষ করে ফিরে যাওয়ার তোড়জোড় শুরু করে, কিন্তু ভুবনম তাকে থামাতে চায়। পানিকে চরম ভয় পাওয়া সত্ত্বেও ভুবনম রেণুকাকে একটি ছোট্ট নৌকায় বসিয়ে নদীর মাঝখানে নিয়ে যায় এবং নিজের ভালোবাসার কথা প্রকাশ করে। কিন্তু রেণুকা অত্যন্ত শান্ত গলায় সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে জানায় তার আগেই একজন প্রেমিক রয়েছে এবং সে তাকেই ভালোবাসে। কথাটাই শুনে ভুবনমের হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ঠিক তখনই সেখানে কালবৈশাখীর বৃষ্টি নামতে শুরু করে। সেই রাতে ভুবনমের মনে হতে থাকে যেন তার রাজবংশী পূর্বপুরুষরা অন্ধকার থেকে তার সাথে কথা বলছে। তারা যেন ভুবনমের কানে কানে বলছে যে জিনিসটি সে চায় তা যেভাবেই হোক তাকে ছিনিয়ে নিতে হবে। রেণুকাকে অন্য কারো হতে দেওয়া যাবে না, তাকেই বিয়ে করে রাজপরিবারের বংশ রক্ষা করতে হবে। এই চিন্তাভাবনা ভুবনমের মনকে পুরোপুরি গ্রাস করে ফেলে। সেভাবে প্রথমবার ভালোবাসার প্রকাশে ব্যর্থ হয়েছে, তাতে কি সে দ্বিতীয়বার চেষ্টা করবে। পরদিন সকালে সে তার আধুনিক পোশাক ছেড়ে পুরোপুরি রাজকীয় পূর্বপুরুষদের মতো পোশাক পরে তৈরি হয়ে নিচে নেমে আসে। তার এই নতুন রূপ দেখে সবাই স্তম্ভিত হয়ে যায়। সে সোজা ডাক্তার আচার্যের কাছে গিয়ে বলে আজ থেকে সে তার রাজকীয় পরিচয় নিয়েই বাঁচবে। এরপর সে আচার্যকে জানায় সে রেণুকাকে ভালোবাসে। যেহেতু ভুবনমের বাবা মৃত্যুর আগে ভুবনমের বিয়ের সম্পূর্ণ দায়িত্ব আচার্যকে দিয়ে গেছেন, তাই রেণুকার সাথে তার বিয়ে দেওয়ার দায়িত্ব এখন আচার্যরই। গল্প আবারও বর্তমানে ফিরে আসে। বর্তমানে মৃত কাসাম্মার ঘরে দাঁড়িয়ে থাকা রেণুকার অবয়ব দেখে ভুবনম ভাবছিল এটি তার ভ্রম, কিন্তু প্রকৃতপক্ষে রেণুকা সত্যি সেখানে এসেছিল। সে দেখতে চেয়েছিল যে তার মৃত সন্তানের ঘরে ভুবনম এতদিন পরে কি করছে। দ্বিতীয় সন্তান কাসাম্মার মৃত্যুর পর রেণুকা কখনো ঘরের বাইরে পা দেয়নি, তাই সে আজ ঘর থেকে বের হয়েছে শুনে ডাক্তার আচার্য চরম অবাক হয়ে যায়। সে রেণুকার সাথে দেখা করার জন্য তার দরজায় আঘাত করে, কিন্তু রেণুকা ভেতর থেকে দরজা খোলে না। এরপর আচার্য ভুবনমের কাছে যায়। সে ভুবনমকে বোঝায় যে ডিএনএ টেস্ট করাতে হলে মৃত কাসাম্মার কোনো হাড় বা দাঁতের প্রয়োজন হবে। ভুবনম এক পৈশাচিক হাসি এসে বলে যে সেই সব উপাদান অলরেডি তার কাছে চলে এসেছে। আচার্য শিউরে উঠে জিজ্ঞেস করে কিভাবে সম্ভব। ভুবনম বলে সে একটি অদ্ভুত স্বপ্ন দেখেছিল। স্বপ্নে কাসাম্মার ছবি থেকে ছোট ছেলেটি বের হয়ে এসে তাকে বাবা বলে ডাকছিল, কিন্তু ভুবনম বারবার অস্বীকার করছিল যে সে তার সন্তান নয় এবং সে তা প্রমাণ করেই ছাড়বে। স্বপ্নে কাসাম্মা তাকে উপহাস করে বলেছিল যদি সত্যি প্রমাণ করতে হয় তবে তার রাস্তা ভুবনমকেই খুঁজে বের করতে হবে। সেই স্বপ্ন থেকেই ভুবনম শয়তানের বুদ্ধি পায়। সে বড় ছেলে লাবনাকে গিয়ে বানিয়ে বলে যে কাসাম্মা তার স্বপ্নে এসে কেঁদে কেঁদে বলেছে তার মৃতদেহটি সঠিক জায়গায় দাফন করা হয়নি, তাই তার আগের কবর খুঁড়ে হাড় বের করে নতুন করে সম্মানজনকভাবে তার শেষকৃত্য করা দরকার। লাবনা প্রথমে এই পাগলামিতে রাজি হয়নি, কিন্তু ভুবনম তাকে খোঁচা দিয়ে বলে যে লাবনা নাকি কখনোই তার ছোট ভাইকে ভালোবাসেনি। এই কথায় আবেগপ্রবণ হয়ে লাবনা রাজি হয়ে যায়। কবর খোঁড়ার পর কাসাম্মার দেহ বের করা হয়, আর সবাই যখন অন্যমনস্ক ছিল ভুবনম চুপি চুপি মৃতদেহের হাত থেকে হাড় এবং চোয়াল থেকে দাঁত উপড়ে নিয়ে নিজের কাছে লুকিয়ে ফেলে। পরে কাসাম্মার অবশিষ্টাংশ অন্য জায়গায় দাফন করা হয়। এই হাড় ও দাঁতের টুকরো আচার্যের হাতে তুলে দিয়ে ভুবনম অবিলম্বে ডিএনএ টেস্ট করার জন্য চিৎকার করতে থাকে। ডাক্তার আচার্য রাগে ফেটে পড়েন। তিনি বলেন একটা মৃত শিশুকে এভাবে অপমান করা এবং তার অবশেষ নিয়ে টানাটানি করা চরম পাপ। তাছাড়া এই সত্যি জেনে এখন কার কি লাভ হবে। কিন্তু ভুবনম যখন জেদ ছাড়ছিল না তখন চরম ক্ষোভে ডাক্তার আচার্য সজোরে একটি চর কষিয়ে দেন ভুবনমের গালে। চর খাওয়ার পর ভুবনমের পৈশাচিক মন এবার উল্টো ডাক্তার আচার্যকেই সন্দেহ করতে শুরু করে। সে চিৎকার করে জিজ্ঞাসা করে কাসাম্মার আসল বাবা তবে তুই নিজেই নষ্ট। এই কথা শুনে আচার্য গভীরভাবে আঘাত পান। তিনি শান্ত গলায় বলেন তার সাথে এই নোংরামির কোনো সম্পর্ক নেই। তিনি প্রাসাদ ছেড়ে চলে যেতে উদ্যত হলে ভুবনম পেছন থেকে চিৎকার করে বলে তুই যদি নির্দোষ হয়ে থাকিস তবে এই ডিএনএ টেস্ট করিয়ে আমায় প্রমাণ দেখা। লাবনা বাবার এই মানসিক উন্মাদনা দেখে বলে যখন জল এতদূর গড়িয়েছে তখন ডিএনএ টেস্ট হওয়াই ভালো। ঠিক এই উত্তপ্ত তর্কাতর্কের মাঝে ভুবনম হঠাৎ বুক চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়ে। ডাক্তার তাকে পরীক্ষা করে জানান তার শারীরিক অবস্থা এখন অত্যন্ত আশঙ্কাজনক এবং তার বেঁচে থাকার সম্ভাবনা প্রায় শূন্য। ঠিক সেই মুহূর্তে রাজপ্রাসাদে আগমন ঘটে একজন পুলিশ ইন্সপেক্টরের। তিনি জানান ভুবনমের বিরুদ্ধে একটি মারাত্মক লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগটি করেছেন মাইকেল নামের এক লোক। মাইকেলের দাবি মৃত কাসাম্মা প্রকৃতপক্ষে তার নিজের সন্তান ছিল এবং ভুবনম চড়া দামে টাকা দিয়ে সেই বাচ্চাটিকে মাইকেলের কাছ থেকে কিনে নিয়েছিল। আচার্য সাথে সাথে প্রতিবাদ করে বলেন কাসাম্মা রেণুকার গর্ভেই জন্ম নিয়েছিল এবং ডেলিভারির সময় তিনি নিজে সেখানে ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন। লাবনা জবাব দেয় সন্তান রেণুকার হতে পারে, কিন্তু তার আসল জন্মদাতা পিতা কে ছিল তা একমাত্র ডিএনএ টেস্টই বলতে পারবে।
পুলিশ ইন্সপেক্টর তখন লাবনাকে জিজ্ঞাসা করে তার বাবার মনে ছোট ছেলের প্রতি এত গভীর সন্দেহের বীজ কিভাবে রোপিত হয়েছিল। তখন লাবনা পুলিশের কাছে সেই মর্মান্তিক অতীতের গল্প প্রকাশ করে। লাবনা জানায় কাসাম্মার জন্মের সময় ভুবনম এবং রেণুকা দুজনেই ছিলেন অত্যন্ত ফর্সা গায়ের রঙের, কিন্তু কাসাম্মা যখন জন্ম নেয় সে ছিল কুচকুচে কালো রঙের। চারপাশের আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা গোপনে কানাঘোষা ও রটনা শুরু করেছে ভুবনমের মতো রাজবংশী ফর্সা মানুষের ঘরে এমন কালো বাচ্চা জন্মানো অসম্ভব। এই ঘটনা ভুবনমের বিষাক্ত মনে পচন ধরিয়ে দেয়। সেই রেণুকাকে চরিত্রহীন ভাবতে শুরু করে এবং কাসাম্মাকে জন্ম থেকেই চরম ঘৃণা করতে শুরু করে। সেই রেণুকের সাথে কথা বলা প্রায় বন্ধই করে দেয়। কাকতালীয়ভাবে সেই সময় ভুবনমের বিস্কুট ব্যবসা বিপুল লাভের মুখ দেখে ডাক্তার আচার্য কৌতুক করে বলেছিলেন, এই নতুন বাচ্চার ভাগ্যে বোধহয় তোর ব্যবসা ঘুরে দাঁড়ালো। কিন্তু অহংকারী ভুবনম তা মানেনি। সে দাবি করে এটা শুধু তার নিজের দক্ষতার ফল। বিস্কুট কোম্পানির বিজ্ঞাপনের জন্য যখন ছবি তোলার প্রয়োজন হতো ভুবনম সবসময় শুধু বড় ছেলে লাবনার ছবি তুলত। ছোট ছেলে কাসাম্মাকে সেই ক্যামেরার কাছেও খেসতে দিত না। রেণুকা মনে গভীর কষ্ট পেত এবং ভুবনমকে বোঝানোর চেষ্টা করতো যে কাসাম্মাও তারই সন্তান, তাকে কেন এভাবে বাপের ভালোবাসা থেকে বঞ্চিত করা হচ্ছে। কিন্তু ভুবনমের আচরণ দিন দিন আরও নিষ্ঠুর হয়ে উঠছিল। শহরের বাইরে থেকে যখনই সে ফিরত বড় ছেলে লাবনার জন্য দামি দামি খেলনা ও উপহার নিয়ে আসতো, কিন্তু ছোট ছেলের জন্য কখনো একটা সাধারণ জিনিসও আনতো না। সেই নিষ্পাপ ছোট বাচ্চাটি যখন অবুঝের মতো জিজ্ঞাসা করত, পাপা আমার জন্য কি এনেছো, ভুবনম মুখ ঘুরিয়ে নিষ্ঠুর হয়ে বলতো, তোর এসব জিনিসের কোনো প্রয়োজন নেই। ছোট্ট কাসাম্মার বুক ভেঙে যেত। সে বুঝতে পারতো না তার বাবা কেন তাকে এতটা অপছন্দ করেন। একদিন সে লাবানার কাছে গিয়ে জানতে চায় বাবা কেন তার সাথে এমন ব্যবহার করেন। লাবানা ততদিনে বাবার মুখের সন্দেহজনক কথা শুনে ফেলেছিল। সে রেগে গিয়ে ছোট ভাই কাসাম্মাকে বলে দেয়, তুই আসলে আমাদের বাবার ছেলেই নস, তুই অন্য কারো ঘরের কুড়িয়ে আনা বাচ্চা। এই কথা শুনে ছোট কাসাম্মা লাবানার সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ভুবনম এই মারামারি দেখে ফেলে, কিন্তু বড় ছেলেকে কিছু না বলে সে ছোট কাসাম্মাকে নির্মমভাবে পেটাতে শুরু করে। বাচ্চাটি কাঁদতে কাঁদতে যখন বলে যে তার ভাই তাকে এই কথা বলেছে, ভুবনম সশব্দে গর্জে উঠে বলে, ও তো একদম ঠিক কথাই বলেছে, তুই সত্যি আমার রক্তের কেউ নস। এখানে প্রকাশ পায় যে ভুবনম শিক্ষিত ও ধনী হওয়া সত্ত্বেও কিভাবে অন্ধ সন্দেহ ও কুসংস্কারের অন্ধকারে ডুবে গিয়ে এক নিষ্পাপ শিশুকে পিষে মেরেছিল। রেণুকা আড়ালে গিয়ে কান্না ভেজা চোখে কাসাম্মাকে জড়িয়ে ধরে বলতো, তুই ওনারই সন্তান বাবা, একদিন তোর বাবা নিশ্চয়ই নিজের ভুল বুঝতে পারবেন। কয়েকদিন পর লাবনা তার বন্ধুদের সাথে প্রাসাদের উঠোনে ক্রিকেট খেলছিল। ছোট কাসাম্মা দূর থেকে এসে আকুতি জানিয়ে বলে, ভাইয়া আমাকেও তোমাদের সাথে একটু খেলতে নাও না। কিন্তু লাবানা তাকে উপহাস করে তাচ্ছিলের সাথে বলে, তুই তোর ওই পুরনো ভাঙ্গা খেলা নিয়ে একা একা এক কোণে গিয়ে খেল। ঠিক সেই সময় ভুবনম বারান্দায় বসে হিসাবপত্রের কাজ করছিল। তার চোখের সামনে এই ঘটনাটি ঘটে। এর কিছুক্ষণ পরেই দেখা যায় ছোট কাসাম্মা প্রাসাদ থেকে হঠাৎ গায়েব হয়ে গেছে। সবাই তাকে খুঁজতে বের হয়। প্রাসাদের পাশেই ছিল খরস্রোতা নদী। মানুষের সন্দেহ হয় ছেলেটি হয়তো নদীতে পড়ে গেছে। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর নদী থেকে কাসাম্মার মৃতদেহ উদ্ধার করা হয়। জলে ডুবে তার মৃত্যু হয়েছিল। পুরো পরিবার স্তব্ধ হয়ে যায়। রেণুকা যখন তার ছোট ছেলের মৃত্যুর খবর পায় সে ছুটে এসে ভুবনমের উপর ঝাঁপিয়ে পড়ে। চিৎকার করে সে ভুবনমকে বলতে থাকে, তোমার এই বিষাক্ত ঘৃণা আর নির্মম ব্যবহারের কারণেই আজ আমার বাচ্চাটা মারা গেল। এই মর্মান্তিক ঘটনার পর থেকে রেণুকা নিজেকে ঘরের মধ্যে বন্দি করে নেয় এবং দীর্ঘ বহু বছর ভুবনমের মুখ দর্শন পর্যন্ত করেনি। কিন্তু ভুবনম এত কিছুর পরেও নিজের ভুল স্বীকার করেনি, বরং সে উল্টো রেণুকাকেই দোষী বানিয়েছিল। লাবনা পুলিশ ইন্সপেক্টরকে বলে, এই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকেই তার বাবার মানসিক ভারসাম্য পুরোপুরি নষ্ট হতে শুরু করে এবং তিনি ধীরে ধীরে মদের নেশায় নিজেকে শেষ করে দেন। সব গল্প শোনার পর ইন্সপেক্টর জানান মাইকেলের দায়ের করা কেসের খাতিরে তাকে ভুবনমের সাথে কথা বলতে হবে। লাবনার বারবার নিষেধ করা সত্ত্বেও ইন্সপেক্টর ভুবনমের ঘরে যান। ঘরে ঢুকে সবাই অবাক হয়ে দেখে যে মানুষটা একটু আগেও বিছানা থেকে ওঠার শক্তিতে অক্ষম ছিল, সে এখন সোজা হয়ে বসে ইন্সপেক্টরের জন্য অপেক্ষা করছে। ইন্সপেক্টর মাইকেলের কেসের কথা বললে ভুবনম মাইকেলকে দেখতে চায়। মাইকেলের গায়ের রং কুচকুচে কালো হয়। ভুবনমের মনে আবারও অন্ধ সন্দেহের তীব্র জ্বর ওঠে। তার মনে হয় তবে কি মাইকেলই কাসাম্মার আসল জন্মদাতার পিতা। ভুবনম নিজেই পুলিশকে বলে, আমিও সত্যিটা জানতে চাই। আমি অলরেডি হাড় ও দাঁত সংগ্রহ করে রেখেছি, সেগুলো ডিএনএ টেস্ট করা হোক। কিন্তু ইন্সপেক্টর জানান পুলিশের নিয়ম অনুযায়ী সরকারিভাবে কবর খুঁড়ে ফরেনসিক স্যাম্পল নেওয়া হবে। ভুবনম এতে রাজি হয়ে যায়। তার দৃঢ় বিশ্বাস ছিল ডিএনএ রিপোর্ট এলেই প্রমাণ হয়ে যাবে যে কাসাম্মা তার সন্তান ছিল না। এরপর লাবনা ও ডাক্তার আচার্যের মধ্যে কথা হয়। লাবনা বলে, যদি রিপোর্ট মাইকেলের পক্ষে যায় তবে ভুবনমের বিরুদ্ধে শিশু পাচার ও নির্যাতনের মারাত্মক অপরাধ প্রমাণিত হবে। লাবনা ডাক্তার আচার্যকে সন্দেহ করে জিজ্ঞাসা করে, এই মাইকেলকে কি আপনিই দাঁড় করিয়েছেন? আচার্য রেগে গিয়ে তা অস্বীকার করেন। পরদিন পুলিশের উপস্থিতিতে কাসাম্মার পুরনো কবর পুনরায় খোঁড়া হয় এবং ফরেনসিক টিম প্রয়োজনীয় স্যাম্পল সংগ্রহ করে।
জীর্ণ শরীরে বহুদূরে দাঁড়িয়ে ভুবনম তৃষ্ণাত চোখে এই দৃশ্য দেখতে থাকে, কারণ এই রিপোর্টই এখন তার জীবনের একমাত্র অস্তিত্ব। দিন যত যায় ভুবনমের শারীরিক অবস্থা মারাত্মক অবনতির দিকে যেতে থাকে। ডাক্তাররা স্পষ্ট বলে দেন তার শরীর আর বেশি দিন টিকবে না। সবাই ভাবতে থাকে ডিএনএ রিপোর্ট আসার আগেই হয়তো ভুবনম মারা যাবে, কিন্তু ভুবনম নিজের মনকে বারবার বলতে থাকে যতক্ষণ না সে নিজ চোখে ডিএনএ রিপোর্ট দেখছে ততক্ষণ মৃত্যু তাকে ছিনিয়ে নিতে পারবে না। অবশেষে বহু প্রতীক্ষিত সেই ডিএনএ রিপোর্টের দিন উপস্থিত হয়। আদালতে রিপোর্ট পেশ করা হবে। ভুবনমের যা শারীরিক অবস্থা তাতে তার আদালতে পৌঁছানো অসম্ভব ছিল, কিন্তু চরম মৃত্যুমুখী শরীর নিয়েও অদম্য জিদ আর অন্ধ অহংকারকে সম্বল করে ভুবনম আদালতে গিয়ে হাজির হয়। দীর্ঘ 25 বছর ধরে সে তো এই একটিমাত্র দিনের জন্যই অপেক্ষা করে আসছিল। ঠিক এই জায়গায় ডাক্তার আচার্যর মনের আসল উদ্দেশ্য উন্মোচিত হয়। প্রকৃতপক্ষে মাইকেলকে দিয়ে এই ভুয়া মামলাটি করানো এবং আদালত পর্যন্ত ডিএনএ টেস্টের বিষয়টি নিয়ে আসা, এই পুরোটাই ছিল ডাক্তার আচার্যের তৈরি করা মাস্টার প্ল্যান। আচার্য জানতেন ভুবনম মৃত্যু দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, আর মারা যাওয়ার আগে এই অহংকারী লোকটির জানা উচিত যে সে কত বড় পাপ করেছিল। তাই আইনগতভাবে সত্য সামনে আনার জন্যই আচার্য এই নাটক সাজিয়েছিলেন। আদালতে বিচারক খাম খুলে ডিএনএ রিপোর্ট পড়তে শুরু করেন। বিচারক জানান আবেদনকারী মাইকেলের ডিএনএর সাথে কাসামার ডিএনএ মাত্র 1% মিলেছে, যা সম্পূর্ণ অকার্যকর। কিন্তু ভুবনমের ডিএনএর সাথে মৃত কাসামার ডিএনএ হুবহু 99% ম্যাচ করেছে। এই ঘোষণা শুনতেই পুরো আদালতের ছাদ যেন ভুবনের মাথার উপর ভেঙে পড়ে, তার পায়ের তলার মাটি সরে যায়। সে তো অবিশ্বাসে চোখ দিয়ে বিচারকের দিকে তাকিয়ে থাকে। সে কাঁপতে থাকা হাতে বিচারকের কাছ থেকে রিপোর্টটি চেয়ে নেয় এবং নিজের চোখে তা দেখে। রিপোর্ট স্পষ্ট প্রমাণ করছে কাসামা শতভাগই ভুবনমের নিজের রক্তের সন্তান ছিল। জেনেটিক্সের অত্যন্ত বিরল এক নিয়মের কারণেই ফর্সা বাবা মার ঘরেও মাঝে মধ্যে অত্যন্ত কালো সন্তান জন্ম নিতে পারে। বিজ্ঞান এটি প্রমাণ করেছে। অথচ শুধুমাত্র গায়ের রঙের সামান্য তফাৎ আর অন্ধ সন্দেহের বশে ভুবনম নিজের জন্মদাতা সন্তানকে আজীবন পশুর মতো অত্যাচার করেছে, তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে। অনুতাপ, অপরাধবোধ, চূর্ণ হয়ে যাওয়া অহংকার আর চরম মানসিক আঘাত সহ্য করতে না পেরে হাতে সেই ডিএনএ রিপোর্টটি আঁকড়ে ধরেই আদালতের মাঝেই ভুবনমের হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে প্রাণত্যাগ করে। ভুবনমের মৃত্যুর খবর শুনে দীর্ঘ 25 বছর পর রেণুকা অবশেষে তার বন্দিঘর থেকে বাইরে বের হয়ে আসে। কান্না ভেজা চোখে সে ভুবনমের শেষকৃত্যে উপস্থিত হয়। রাজ পরিবারের প্রাচীন ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী মৃতদেহের দাহ করার আগে জীবিত স্বজনরা মৃতের কানে গিয়ে তাদের জীবনের শেষ গোপন কথা বা অনুষ্ঠানের কথা বলে ক্ষমা চেয়ে নেয়। প্রথমে রেণুকা মৃত ভুবনমের কানের কাছে এগিয়ে যায়। সে ফুপিয়ে কেঁদে ওঠে, বলে, আমাকে তুমি ক্ষমা করে দিও ভুবনম। আমি তোমার কাছ থেকে এক চরম সত্যি লুকিয়ে রেখেছিলাম। তোমার সেই ছোট ছেলে কাসাম্মা, যাকে তুমি আজীবন ঘৃণা করে এলে, সে তো শতভাগ তোমারই রক্তের সন্তান ছিল। কিন্তু তোমার বড় ছেলে লাবনা, যাকে তুমি এত ভালোবাসতে, নিজের বংশের প্রতি ভাবতে, সে কিন্তু তোমার নিজের রক্তের সন্তান নয়। রেণুকা সরে দাঁড়াতেই এরপর মৃত ভুবনমের কানের কাছে এগিয়ে যান ডাক্তার আচার্য। তিনি ভুবনমের কানের কাছে গিয়ে মুখ নিয়ে গিয়ে বিড়বিড় করে বলেন, ভুবনম, তুমি যে রাজবংশের রক্ত নিয়ে এত অহংকার করতে, তুমি নিজেও তো কখনো সেই রাজবংশের রক্তের সন্তান ছিলে না। তুমি ছিলে এক অনাথ কুড়িয়ে পাওয়া বাচ্চা, যাকে তোমার বাবা দত্তক নিয়ে রাজার মতো রাজপ্রাসাদে বড় করেছিলেন। এরপরেই গল্পের শেষ ও চরম সত্যের পেছনের রহস্য উন্মোচিত হয় ফ্ল্যাশব্যাকে। বিয়ের আগে রেণুকা তার প্রেমিককে ভালোবাসত। যখন সে গর্ভবতী হয়ে পড়ে, সে আনন্দিত হয়ে তার প্রেমিককে সেই খবর জানায়। কিন্তু তার প্রেমিক রেণুকাকে চরিত্রহীন অপবাদ দিয়ে বলে যে রাজবাড়িতে কাজ করতে গিয়ে সে অন্য কারোর সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে গর্ভবতী হয়েছে। এই বলে সে রেণুকাকে ছুঁড়ে ফেলে দেয়। সেই অসহায় অবস্থায় ডাক্তার আচার্য রেণুকাকে পরামর্শ দিয়েছিলেন ভুবনম তাকে ভালোবাসে এবং বিয়ে করতে চায়, তাই রেণুকা যেন ভুবনমকে বিয়ে করে নেয়। এতে রেণুকার পেটের অনাগত সন্তানটি অন্তত একটি পরিচয় ও বাপের নাম পাবে। সেই কারণেই রেণুকা ভুবনমের প্রস্তাবে রাজি হয়েছিল এবং নিজের পুরনো প্রেমিকার সন্তান হিসেবে লাবনাকে জন্ম দিয়েছিল। আর ভুবনম আজীবন ভেবে এসেছে লাবনা বুঝি তার নিজের প্রথম সন্তান। অন্যদিকে ভুবনমের বাবার অতীত ছিল অত্যন্ত করুণ। সন্তান জন্ম দেওয়ার সময় ভুবনমের আসল মা এবং গর্ভের সন্তান দুজনেই মারা যান। ভুবনমের বাবা তার স্ত্রীকে এতটাই ভালোবাসতেন যে তিনি দ্বিতীয় বিয়ে করতে চাননি, কিন্তু রাজপরিবারের ওয়ারিশ তো প্রয়োজন ছিল। তাই তিনি ডাক্তার আচার্যের বাবার কাছে আকুতি জানিয়ে বলেছিলেন যে যেন কোনো অনাথ বাচ্চাকে এনে তার কাছে দেওয়া হয়। তিনি তাকে নিজের সন্তান বানিয়ে রাজকীয় মর্যাদায় বড় করবেন। এভাবেই অনাথ শিশু ভুবনম রাজবাড়ির মালিক হয়ে উঠেছিল। কিন্তু একই অদ্ভুত ও নিষ্ঠুর এক নিয়তির চরম
পরিহাস। ভুবনম যে রাজবংশের রক্ত আর অভিজাত বংশ পরিচয় নিয়ে অহংকার করত, প্রকৃতপক্ষে তার শরীরে রাজবংশের এক ফোঁটা রক্তও ছিল না। যে বড় ছেলে লাবনাকে সে নিজের রক্তের উত্তরাধিকার ভেবে সমস্ত সম্পত্তি ও ভালোবাসা দিয়ে আগলে রেখেছিল, সেই লাবনা ছিল সম্পূর্ণ পরপুরুষের সন্তান। আর যে ছোট ছেলে কাসাম্মাকে সে অবহেলা নির্যাতন করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, একমাত্র সেই কাসাম্মাই ছিল তার নিজের শরীরের আসল রক্ত। সিনেমার একদম শেষ দৃশ্যে দেখা যায় ভুবনমের চিতার আগুনে শেষকৃত্যের কাজ সম্পন্ন করছে বড় ছেলে লাবনা। চিতা জ্বলতে থাকে আর লাবনা ধীরে ধীরে হেঁটে প্রাসাদ প্রাঙ্গণ দিয়ে ফিরে যেতে থাকে। হাঁটতে হাঁটতে সে অবচেতনভাবেই তার ডান হাতটি নিজের বুকের ওপর এনে রাখে, ঠিক যেমনটা ছবিগুলোতে তাদের রাজবংশের পূর্বপুরুষরা পোজ দিয়ে দাঁড়িয়ে থাকতো। লাবনা ভাবছে সেও সেই মহৎ রাজ পরিবারেরই এক রক্ত। সে কখনোই জানতে পারলো না যে এই রাজবংশের সাথে তার দূর দূরান্তের কোনো রক্তের সম্পর্ক নেই। আর এই হৃদয় বিদারক এবং চরম শিক্ষণীয় নিয়তির পরিহাসের সাথেই শেষ হয় এই চমৎকার সিনেমাটির গল্প। বন্ধুরা, এই সিনেমাটির গল্প এবং এর গভীর শিক্ষা আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই দ্য ব্যারি স্পিরিট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী প্রতিটি মুভি এক্সপ্লেন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো টান টান উত্তেজনার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।